শিল্পোদ্যোগ ও অর্থনৈতিক উন্নয়ন দ্বিতীয় অধ্যায়। আমাদের প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন কি। অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে একটা বহুল আলোচিত বিষয়। বর্তমান পৃথিবীতে অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে একটি বহুল আলোচিত বিষয়। আমরা সবাই এই বিষয়টা শুনে থাকি। তো আসলে অর্থনৈতিক উন্নয়নটা কি? প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নটা হলো একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন। এটা কোনো স্বল্পমেয়াদী উন্নয়ন, এটা হলো দীর্ঘমেয়াদী জাতীয় উৎপাদন বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধি হলে পরে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে ধরে নেওয়া যায়। এই অর্থনৈতিক উন্নয়ন আবার জনসংখ্যা বৃদ্ধির সাথেও সম্পৃক্ত। যদি জনসংখ্যা বৃদ্ধি পায় আর অর্থনৈতিক উন্নয়ন যদি বৃদ্ধি না পায়, তাহলে মাথাপিছু আয় হ্রাস পায়। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার যদি অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির হারের চেয়ে বেশি হয়, তাহলেও অর্থনৈতিক উন্নয়ন বলে ধরা যায় না। এখানে অর্থনৈতিক উন্নয়নটা জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হলে পরে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে ধরে নেওয়া হয়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা সবশেষে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী জাতীয় উৎপাদন, জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের বৃদ্ধি বোঝায়, যে বৃদ্ধির হার অর্থনৈতিক জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হয়। তারপর আরেকটা বিষয় আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতিতে পণ্য বা সেবার উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতিতে পণ্য বা সেবার উৎপাদন বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বোঝায়। অর্থাৎ কোনো দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। কোনো দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের নিয়ামক হিসাবে কাজ করে। সহজ ভাষায় অর্থনীতিতে প্রবৃদ্ধি বলতে মোট দেশজ উৎপাদনের বর্ধিত অংশের শতকরা হারকে বোঝায়। মোট দেশজ উৎপাদনের বর্ধিত অংশের শতকরা হারকে বোঝায়। গত বছর যে মোট দেশজ উৎপাদন হয়েছে, এই বছর যে মোট দেশজ উৎপাদন হয়েছে সেটা গত বছরের চেয়ে বৃদ্ধি হলে পরে এবং এই বৃদ্ধির শতকরা হারকে কি বলে? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। তাহলে আমরা দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আলোচনা করলাম। একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন কি, আর একটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কি। অর্থনৈতিক উন্নয়নটা হলো একটি দীর্ঘমেয়াদী জাতীয় উৎপাদন, জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝায়। আর অর্থনৈতিক উন্নয়ন একটি দীর্ঘমেয়াদী কি জাতীয় আয়, জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয়কে বোঝায়, যেটা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর
দীর্ঘমেয়াদী এই জাতীয় উৎপাদন বৃদ্ধি পেলে, জাতীয় আয় বৃদ্ধি পেলে এবং মাথাপিছু আয় বৃদ্ধি পেলে, এটা দীর্ঘমেয়াদী, তখন সেটা অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে ধরে নেওয়া হয়। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে তার আগের বছরের তুলনায় যে পরিমাণ জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে তার শতকরা হারকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই দুইটা ছোট প্রশ্ন এই অধ্যায় থেকে আমরা পড়লাম। আর একটা হচ্ছে প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ায় শিল্পোদ্যোক্তার ভূমিকা। প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ায় শিল্পোদ্যোক্তার ভূমিকা। শিল্পোদ্যোক্তা আমরা বুঝতে পারি যিনি শিল্প স্থাপন করেন বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন, তাকে শিল্পোদ্যোক্তা বলে। এই শিল্পোদ্যোক্তা প্রযুক্তির উন্নয়ন এবং উৎপাদন প্রক্রিয়ায় কী ভূমিকা রাখে, এই বিষয়টা সম্পর্কে আমরা একটু আলোকপাত করব এবং দেখব। প্রযুক্তি শব্দের ইংরেজি শব্দ টেকনোলজি। এর অর্থ হলো শিল্প উৎপাদনে প্রযুক্তি যে কোনো বা সমগ্র বিজ্ঞানের অনুশীলনের প্রয়োগ। শিল্প উৎপাদনে প্রযুক্তি যে কোনো একটা প্রযুক্তি বা সমগ্র বিজ্ঞানের অনুশীলনের প্রয়োগ, এটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার। প্রযুক্তির ব্যবহার বিজ্ঞানের যে কোনো একটি অংশ বা সমগ্র বিজ্ঞান যখন ব্যবসায়ে নতুন পণ্য উৎপাদনে বা সেবা উৎপাদনে উদ্যোক্তা ব্যবহার করে, একে প্রায়োগিক বিদ্যাও বলা হয়। প্রযুক্তি বলতে এমন এক ধরনের প্রায়োগিক বিদ্যাকে বোঝায় যা শিল্পের উৎপাদন প্রক্রিয়া এবং কারবার কার্যক্রমের সহজতর এবং উৎপাদনের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে। তাইলে এখানে বলতে চাচ্ছে যে প্রযুক্তির যে কোনো একটি বা সমগ্র বিজ্ঞানকে কারবার কার্যক্রমে ব্যবহার করে কারবার কার্যক্রমকে সহজতর এবং উৎপাদন প্রক্রিয়ায় বা উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করা যায়। তাই প্রযুক্তি শিল্প কারখানা ও কারবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এই জন্য প্রযুক্তি শিল্প কারখানা এবং কারবারের সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। তাহলে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ায় শিল্পোদ্যোক্তার ভূমিকা। শিল্পোদ্যোক্তা দেখতেছে যে প্রযুক্তির যে কোনো একটি বা সমগ্র প্রযুক্তির ব্যবহার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে এবং তার গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে। এই জন্য শিল্প কারখানা ও কারবারের সাথে কি প্রযুক্তির ব্যবহার ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। ইদানিংকালে উৎপাদন প্রযুক্তির অধিকতর উন্নয়ন ও নতুন নতুন সম্পদ ভাণ্ডার আবিষ্কারের ফলে বিশ্ব অর্থনীতিতে দ্রুত প্রবৃদ্ধি ও উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। তাইলে দ্রুত প্রবৃদ্ধি ও উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। আমরা প্রবৃদ্ধি কি উন্নয়ন কি সেটা আমরা দেখেছি, এবং এখন আমরা দেখতেছি ইদানিংকালে প্রযুক্তির অধিকতর উন্নয়ন, প্রযুক্তি উন্নত হচ্ছে এবং নতুন নতুন সম্পদ ভাণ্ডার আবিষ্কারের ফলে কি বিশ্ব অর্থনীতিতে এই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বাড়ে এবং পণ্যের মানও বৃদ্ধি পায়। সেটা আমরা আগে বলেছি। প্রযুক্তির সঙ্গে উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে, সেটা আমরা জানি। প্রযুক্তির সঙ্গে উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে।
উন্নয়নশীল দেশের উৎপাদন প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তির সংযোজনই উদ্যোক্তাকে উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করে। উন্নয়নশীল দেশে উৎপাদন প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তির সংযোজনে উদ্যোক্তাকে উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করে। একজন উদ্যোক্তা তার শিল্প উদ্যোগ গ্রহণে উৎসাহিত হয় যখন সে দেখে যে তার উৎপাদন প্রক্রিয়ায় নতুন নতুন প্রযুক্তি যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে তার উৎপাদন লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হবে এবং তার ব্যবসায় সাফল্য আসবে। এই লক্ষ্যে সে উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ হয়। তাইলে প্রযুক্তির ব্যবহার উন্নয়নশীল দেশে একজন উদ্যোক্তাকে তার উদ্যোগ গ্রহণে কি করে? উৎসাহিত করে। প্রযুক্তি একদিকে যেমন উৎপাদন বাড়ায়, অন্যদিকে তেমনি কর্মসংস্থান কমায়। প্রযুক্তির এটা একটা নেগেটিভ দিক। প্রযুক্তি যেমন উৎপাদন বাড়ায়, অন্যদিকে কি করে? কর্মসংস্থান কমায়। উৎপাদন বাড়ে যন্ত্রপাতির মাধ্যমে, তাহলে লোকবল আর এখানে লাগতেছে না, সেক্ষেত্রে কর্মসংস্থানটা কি কমায়। আমাদের দেশে অধিক জনসংখ্যার কারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিল্প কারখানায় নেতিবাচক প্রভাব ফেলেছে। তাইলে এই কর্মসংস্থানের জন্য একটা নেতিবাচক প্রভাব, অধিক প্রযুক্তির ব্যবহার শিল্প কারখানায়, এটা কর্মসংস্থানের জন্য কি একটা নেতিবাচক প্রভাব ফেলে। শ্রমশক্তির সদ্ব্যবহার স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার অনেক ক্ষেত্রে নিরুৎসাহ করছে। তাইলে এই দেশের যে শ্রমশক্তি রয়েছে, দেশের যে জনবল রয়েছে, দেশের যে বেকার জনসংখ্যা রয়েছে, তাদের যে শ্রমশক্তি রয়েছে, এটা যথাযথ ব্যবহারের জন্য স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার কি করে? নিরুৎসাহিত করে। তথাপি তবুও প্রযুক্তির উন্নয়ন মুক্তবাজার অর্থনীতিতে আবশ্যকীয় হয়ে দেখা দিয়েছে। এখানে মুক্তবাজার অর্থনীতি সবাই প্রতিযোগিতা করে, সবাই এখান থেকে অন্যের সাথে প্রতিযোগিতা করে মুনাফা অর্জন করতে হয়। এই জন্য মুক্তবাজার অর্থনীতিতে কি এটা এই প্রযুক্তির ব্যবহারটা কি আবশ্যকীয় হিসেবে দেখা দিয়েছে। তবে একথা সত্য যে প্রযুক্তি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হচ্ছে। প্রযুক্তির ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের দেশের জনসংখ্যাকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে জনশক্তিতে রূপান্তর করতে পারলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে। পক্ষান্তরে অশিক্ষিত ও অনিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের জন্য সম্পদ তো নয়, বরং বোঝা হয়ে দেখা দিচ্ছে। আর এই কাজটি সম্ভব কেবলমাত্র প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। প্রযুক্তিটা যেটা অটোমেশন, স্বয়ংক্রিয়ভাবে শ্রমের বিকল্প হিসেবে কাজ করে, যে কারণেই জনসংখ্যার আধিক্য এবং শ্রমের সদ্ব্যবহারের ক্ষেত্রে এটা বাধা হয়ে দেখা দেয়। কিন্তু ওই যে জনসংখ্যা, এই যে যারা শ্রম দিতে আগ্রহী, তাদেরকে যদি প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা যায়, অর্থাৎ যে প্রযুক্তি উৎপাদনে ব্যবহার করা হয় সেই প্রযুক্তিকে পরিচালনা করার জন্য আবার দক্ষ জনবলের প্রয়োজন হয়। অল্প পরিমাণ জনবল প্রযুক্তি ব্যবহার করে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে। তো আমাদের এই জনসংখ্যাকে যদি দক্ষ হিসাবে গড়ে তোলা যায় এবং তারা যদি প্রযুক্তি পরিচালনার কাজে আত্মনিয়োগ করা যায়, তাহলে
এই জনসংখ্যাতে কাজে লাগিয়ে অনেক বেশি অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন সম্ভব। উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তির উন্নয়ন বিশেষ ভূমিকা রাখছে। উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তির উন্নয়ন বিশেষ ভূমিকা রাখছে। এখানে উদ্যোক্তা নতুন প্রযুক্তির সঙ্গে সরাসরি প্রবর্তক এবং উন্নত প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়ার সংযোজক হিসেবে সংশ্লিষ্ট থাকে। তাইলে উদ্যোক্তা কি করে? নতুন প্রযুক্তির সঙ্গে সরাসরি প্রবর্তক এবং উন্নত প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়ায় সংযোজক হিসেবে সংশ্লিষ্ট থাকে। উদ্যোক্তার প্রাথমিক লক্ষ্য হল ব্যবসায়ের প্রসার ও মুনাফা অর্জন। উৎপাদন বৃদ্ধি ও মুনাফা বৃদ্ধি উদ্যোক্তাকে বিনিয়োগে উৎসাহিত করে। তাই প্রযুক্তি ও উৎপাদনের সঙ্গে উদ্যোক্তার ভূমিকা সরাসরি জড়িত। উদ্যোক্তা এখানে নতুন প্রযুক্তির সঙ্গে সরাসরি প্রবর্তক এবং উন্নত প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়ার সংযোজক হিসাবে সংশ্লিষ্ট থাকে। আর তার প্রাথমিক লক্ষ্য হল ব্যবসার প্রসার এবং মুনাফা অর্জন। তার ব্যবসার প্রসার এবং মুনাফা অর্জনটা বা এই লক্ষ্যটা নিরাপদ হয় যখন সে প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ায় এই প্রযুক্তির সংযোজন ঘটাতে পারে। আর এই জন্যই প্রযুক্তি ও উৎপাদন সঙ্গে উদ্যোক্তার ভূমিকা সরাসরি জড়িত বলা হয়। উন্নত দেশে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে উদ্যোক্তার সরাসরি সম্পর্ক লক্ষ্য করা যায়। উন্নয়নশীল দেশের জন্য এরূপ একটি সম্পর্ক আবশ্যকীয় হয়ে দেখা দিয়েছে। উদ্যোক্তার ভূমিকা এখানে আমরা এখন দেখব কেন উদ্যোক্তারা উৎপাদনের প্রযুক্তি উন্নয়নে এবং উৎপাদনে তার ব্যবহারে মনোযোগী হন। যদিও বিভিন্ন অর্থনীতিবিদ এ প্রশ্নে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন, তথাপি সবাই এ বিষয়ে একমত। তা হল অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ ও চাহিদাই উদ্যোক্তাদেরকে ক্রমাগতভাবে প্রযুক্তির উন্নয়ন এবং উৎপাদনে তার ব্যবহারে সচেষ্ট রাখবে। তাইলে সবাই এ বিষয়ে একমত হলে যে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ ও চাহিদা উদ্যোক্তাদেরকে ক্রমাগতভাবে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদনে তার ব্যবহারে সচেষ্ট রাখবে। উদ্যোক্তার যখন অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ থাকবে তখন সে এই সুযোগটা কাজে লাগাবে। সবারই চাহিদা থাকে অতিরিক্ত মুনাফা অর্জন, আর এই অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগটা তখনই সৃষ্টি হয় যখন উৎপাদন কাজে প্রযুক্তির ব্যবহার করা যায়, প্রযুক্তির যথাযথ ব্যবহার করা যায়। আর এটাই উদ্যোক্তাদেরকে উৎপাদন প্রক্রিয়ায় বা ব্যবসায়িক প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহারের জন্য সবসময় সচেষ্ট রাখবে। কার্ল মার্কস ও মার্শাল সহ অন্যান্য নব্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদ উন্নয়ন প্রক্রিয়ায় ক্লাসিক্যাল বিশ্লেষণ, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সম্পর্কের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং শ্রমকে মূলধন দ্বারা প্রতিস্থাপন করার সম্ভাবনাই স্বীকার করেছেন এবং শ্রমকে মূলধন দ্বারা প্রতিস্থাপন করার এই সম্ভাবনাই উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের প্রযুক্তির উন্নয়ন করার উদ্যোক্তার প্রচেষ্টাকে আরও তীব্র করেছে।
এখানে জনসংখ্যা বৃদ্ধি, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি তারা অধিক পরিমাণে কাজ করবে এবং ফলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে। এটা একটা সময় এটাকে এই জনসংখ্যাকে মানে সম্পদ হিসাবে ধরে নেওয়া হয়। তো এই বিষয়টা কার্ল মার্কস, মার্শাল সহ 90 ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ কী করছেন? প্রত্যাখ্যান করছেন এবং তারা শ্রমকে মূলধন দ্বারা প্রতিস্থাপন করার সম্ভাবনাকেই স্বীকার করেছেন। শ্রমকে মূলধন দ্বারা প্রতিস্থাপন করার বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা উৎপাদন কাজে আমার যদি 1000 শ্রমিক প্রয়োজন হয়, সে 1000 শ্রমিক আমার একদিনে যে পরিমাণ উৎপাদন করবে, আমি যদি 10টা মেশিন কিনে ওখানে 10 জন লোক দিয়ে বসাই দিই, তাহলেও সমান পরিমাণ পণ্য উৎপাদন করবে। তাইলে এখানে শ্রমকে মূলধন, 10টা মেশিন কিনতে মূলধন লাগে, 1000 লোক হলো শ্রমিক, 1000 লোকের পরিবর্তে আমি মূলধন দিয়ে 10টা মেশিন কিনলাম, 10 জন লোক দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, তারাও সমান আয় করলো। তাইলে এখানে যে কার্ল মার্কস, মার্শাল সহ যারা 90 ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তারা এইটাকে কি করছে? এইটার সম্ভাবনাকেই বেশি স্বীকার করেছেন। অর্থাৎ এখানে যে জনসংখ্যা বৃদ্ধি বেশি হলে শ্রমিক সংখ্যা বেশি হবে, শ্রমিক সংখ্যা বেশি হলে উৎপাদন বেশি হবে, উৎপাদন বেশি হলে অর্থনৈতিক উন্নয়ন বেশি হবে, এটাকে কি করেছেন? অস্বীকার করেছেন এবং এটার পরিবর্তে শ্রমকে মূলধন দ্বারা প্রতিস্থাপনকে কি করছেন? স্বীকার করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি মূলধন দিয়ে মেশিন 10টা কিনে ওই 1000 জনের কি শ্রম, 1000 জন শ্রমিক যে উৎপাদন করতো ওই পরিমাণ উৎপাদন আমি করতে পারছি। তো এটাকে তারা কি করেছে? স্বীকার করে নিয়েছে। আর এই সম্ভাবনায় উৎপাদনে প্রযুক্তির উন্নয়ন করার উদ্যোগ তার প্রচেষ্টাকে আরও তীব্র করেছে। তাইলে এই যে এই মেশিন দিয়ে যে আমরা শ্রমিকের বিকল্প হিসেবে উৎপাদন করতে পারতেছি, এই সম্ভাবনাই কি করেছে? একজন উদ্যোক্তাকে উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহারকে আরও তীব্র করে তুলেছে। অর্থনীতিবিদ রিকার্ডো ও মার্শাল বলেছেন, প্রযুক্তির বর্তমান স্তরে উচ্চ মূল্য বাড়ানোর সুযোগ সীমিত। প্রযুক্তির বর্তমান স্তরে উদ্বৃত্ত মূল্য বাড়ানোর সুযোগ সীমিত, সেহেতু বর্ধিত হারে মুনাফা অর্জনের চাহিদায় পুঁজিপতিদেরকে উদ্যোক্তার ভূমিকা নিয়ে প্রযুক্তির উন্নয়ন, সংস্কার ও উৎপাদন প্রক্রিয়ায় তার সংযোজনকে অধিক উদ্যমী ও অধিক সম্পদ বিনিয়োগে বাধ্য করে। অর্থনীতি রিকার্ডো মার্শাল তারা যেটা বলতে চাচ্ছে, যেটা হলো যে প্রযুক্তির বর্তমান স্তরে, বর্তমানে যে ব্যবসায় যে প্রযুক্তি ব্যবহার করছে এই স্তরে মূল্য বাড়ানোর সুযোগ হলো সীমিত। অর্থাৎ প্রোডাক্টের পণ্যের মূল্য বাড়ানোর সুযোগ কম। আমি মূল্য বাড়ালাম, তার একজনের যে কম হলে মানুষ শুধু সেটাই নেবে, সুতরাং মূল্য বাড়ানোর সুযোগ এখানে কম। তবে মানুষের বর্ধিত মুনাফার চাহিদা তো আর কমে না কখনো, আর এই চাহিদাই, এই বর্ধিত মুনাফা অর্জনের চাহিদাই পুঁজিপতিদেরকে এই উৎপাদনের কাজে প্রযুক্তির ব্যবহারে এবং প্রযুক্তি শ্রমকে মূলধন দ্বারা প্রতিস্থাপন করতে কি করে?
বাধ্য করে। অতএব আমরা বলতে পারি যে অধিক মুনাফা অর্জনের চাহিদায় উক্ত উদ্যোক্তাদেরকে উৎপাদন ব্যয় হ্রাসকারী প্রযুক্তির উন্নয়ন সম্পর্কিত গবেষণা ও উৎপাদনে তার সংযোজনে বিনিয়োগ করতে বাধ্য করে। এখানে একটা কথা বলা হয়েছে, ব্যয় হ্রাসকারী প্রযুক্তির উন্নয়ন সম্পর্কিত গবেষণা। ব্যয় হ্রাসকারী প্রযুক্তির উন্নয়ন সম্পর্কিত গবেষণা অর্থাৎ প্রযুক্তির উন্নয়ন করে আমরা কি করব, উৎপাদন করব এবং এত পরিমাণ উৎপাদন করব যাতে উৎপাদন ব্যয় হ্রাস হয়। উৎপাদন ব্যয় হ্রাস পেলে কি হয়, আমরা বিক্রিও করতে পারবো কম মূল্যে এবং সেটা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবে। এই জন্য এই ব্যয় হ্রাসকারী প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণায় কি করে এবং সেটা উৎপাদন প্রক্রিয়ার সংযোজনে বাধ্য করে। একটা কথা আছে, নতুন পণ্যের আবিষ্কারে শিল্পোদ্যোক্তা। শিল্পোদ্যোক্তা শুধুমাত্র প্রযুক্তির উন্নয়ন করে একটি পণ্য হ্রাসকৃত ব্যয়ে উৎপাদন করে প্রতিযোগিতামূলক মূল্যে বাজারে ছেড়ে দিয়েই বসে থাকে না, সে আবার নতুন পণ্যের আবিষ্কারে সচেষ্ট থাকে। কারণ একই রকম দ্রব্য বা সেবা ব্যবহারে জনসাধারণের মধ্যে একঘেয়েমি দেখা দেয়। একই রকম পণ্য বা সেবা ব্যবহারে ব্যবহারকারী জনগণের মনোভাব যাচাই করে তাদের রুচি ও চাহিদা মতো নতুন পণ্য বাজারজাত করতে পারলে ব্যবসায়ে সাফল্য আসে। মোট কথা, এতে করে চাহিদার এই বৃদ্ধি উৎপাদিত ও বিক্রয়ের পরিমাণকে বাড়ায়, যার ফলে মুনাফা ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাইলে একজন উদ্যোক্তা জানে যে একই রকম পণ্য ক্রমাগত ব্যবহারের ফলে ক্রেতা বা ভোক্তাদের মধ্যে একঘেয়েমি দেখা দিতে পারে। তাদের
হিসাবে আমরা বলতে পারি যে মোবাইল এবং ক্যামেরা, মোবাইল ক্যামেরা, ক্যাসেট, অডিও ক্যাসেট বিক্রি করতো বা ভিডিও ক্যাসেট বিক্রি করতো। তখনকার অডিও ভিডিওর মাধ্যম ছিল ট্যাপ, ক্যাসেট ইত্যাদি। কোডাক বিশ্বে একটি অপ্রতিদ্বন্দ্বী কোম্পানি ছিল। তাদের গুণগত মান, তাদের প্রোডাক্টের গুণগত মান অনেক বেশি ছিল, অনেক ভালো ছিল। আমি দেখেছি যে একটা ক্যাসেট, যে ক্যাসেটটা সাধারণ একটা কোম্পানির ক্যাসেট, যার মূল্য ছিল 15 টাকা, আর একই ক্যাসেট এটা যদি কোডাক কোম্পানির, সেটা ছিল 85 টাকা। সেটা ছিল দীর্ঘস্থায়ী এবং গুণগত মানসম্পন্ন। এখন নতুন পণ্য আবিষ্কার, নতুনভাবে যখন ক্যামেরা, মোবাইল আসছে, তখন থেকে হঠাৎ করে এই কোডাক কোম্পানিটা একেবারে কি হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। তো এই জন্য দেখা যাচ্ছে যে একজন উদ্যোক্তাকে সবসময় সচেষ্ট থাকতে হয়, দূরদর্শী হতে হয় এবং তাকে নিয়মিত গবেষণা চালিয়ে যেতে হয় এই মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকার জন্য। নতুন বাজার আবিষ্কারের শিল্পোদ্যোক্তা। একটু আগে আমরা ছিলাম নতুন পণ্য, এখন নতুন বাজার আবিষ্কার। শিল্পোদ্যোক্তা কি করে? নতুন পণ্য আবিষ্কার করে। একটু আগে আমরা যেটা দেখেছি, এখন আমরা দেখব নতুন বাজার আবিষ্কারের শিল্পোদ্যোক্তা। সাধারণত বাজার বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানকে বোঝায়। সাধারণভাবে আমরা বাজার বলতে কি বুঝি? কোনো একটা নির্দিষ্ট স্থানকে বুঝি। সেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়ে থাকে। কিন্তু অর্থনীতিতে বাজার একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে বিক্রয় করা হয়, যেমন পাটের বাজার, সোনার বাজার, শেয়ার বাজার ইত্যাদি। তাইলে আমরা বাজার বলতে যেটা বুঝি সেটা হলো একটা নির্দিষ্ট স্থানকে বুঝি, কিন্তু অর্থনীতিতে বাজার নির্দিষ্ট স্থানকে বোঝায় না। সেটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে প্রতিযোগিতামূলক বাজারে একটি নির্দিষ্ট দামে, নির্ধারিত দামে পণ্যের ক্রয় বিক্রয়কে বোঝায়। অধ্যাপক চ্যাপম্যান বলেন, বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। নতুন বাজার সৃষ্টি বা বাজার সম্প্রসারণের অর্থ হল উৎপাদন বা দ্রব্য সেবা সামগ্রীর চাহিদার পরিমাণ বৃদ্ধি করা, যাতে করে উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ উৎপাদন ক্ষমতা বাড়াতে বাধ্য হয়। অর্থনীতিতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির অর্থ হল বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা। উদ্যোক্তারা সবসময় নতুন বাজার সৃষ্টি অথবা বাজার সম্প্রসারণে আগ্রহী হয়, এজন্য যে বাজার সম্প্রসারণের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যায়, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পায় ও উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পণ্যের বিক্রিও বৃদ্ধি পায়, এতে করে অধিক মুনাফা অর্জিত হয়। তাহলে নতুন নতুন বাজার সৃষ্টি, এখানে নতুন বাজার সৃষ্টি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে একটা মানুষ তো তার দৈনন্দিন জীবনে ভোগ বিলাস করেই চলছে, কিন্তু তাদের একটা পণ্য, নতুন একটা পণ্য বাজারে আনলো, যেটা তাদেরকে নতুনভাবে কি করে, আকৃষ্ট করে। তখন দেখা যাচ্ছে যে
এই নতুন পণ্যটা কেনার পরে কী করে, অর্থনীতিতে পণ্যের চাহিদাও বৃদ্ধি পায়, মানুষের বিনিয়োগও বৃদ্ধি পায়, কর্মসংস্থানও বাড়ে। এভাবে অনেক উদাহরণ আছে যেগুলো আমরা আগে ব্যবহার করিনি, নতুন নতুন পণ্য বাজারে আসছে এবং নতুনভাবে আমরা সেটা ব্যবহার করছি। এরকম অনেক উদাহরণ আছে, বিশেষ করে রান্নার সামগ্রী, বিশেষ করে নতুনভাবে আগে গ্যাসের চুলা ছিল, এখন ইন্ডাকশান ওভেন, এটা একটা নতুন ধারণা। এরকম বিভিন্ন প্রত্যেকটা সেক্টরেই মানুষ কী করে, প্রতিনিয়ত নতুন নতুন পণ্য আবিষ্কার করে এবং সেটার বিপণন করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সচেষ্ট হচ্ছে। তাই উদ্যোক্তা বা বিনিয়োগকারী সবসময় নতুন বাজার সৃষ্টি করার চিন্তাভাবনা কিংবা কার্যকর পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে। এতে করে অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ বাড়বে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্প্রসারিত করবে। এর ফলে মুনাফা বৃদ্ধি পাবে আর সেই সঙ্গে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। তাহলে আমরা আজকে যে কয়টা প্রশ্ন আলোচনা করেছি তার ভিতরে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন কী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কী। এটা একটা প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ায় শিল্পোদ্যোক্তার ভূমিকা, নতুন পণ্য আবিষ্কারে বা নতুন বাজার সৃষ্টিতে শিল্পোদ্যোক্তার ভূমিকা। এই তিনটা প্রশ্ন, একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কী, 2 নম্বর হচ্ছে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ায় শিল্পোদ্যোক্তার ভূমিকা, আর 3 নম্বর হচ্ছে নতুন পণ্যের আবিষ্কারে এবং নতুন বাজার আবিষ্কারে উদ্যোক্তার ভূমিকা। এই 3টা প্রশ্ন গত চ্যাপ্টারে আমরা 3টা প্রশ্ন আলোচনা করছি, এখানেও 3টা প্রশ্ন তোমরা একটু দেখে নেবে। এবং আসলে এই 3টা প্রশ্নই আমি যতটুকু দেখেছি পুরো চ্যাপ্টারকে প্রতিনিধিত্ব করতেছে, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাকে কভার করতেছে। এবং তোমরা এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন পড়লে যেভাবে প্রশ্ন আসুক প্রশ্নের চাহিদা মোতাবেক কাছাকাছি উত্তর করতে পারবে। যদিও এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্ন বেশি দেখলে তোমাদের মাথাও নষ্ট হয়ে যায়। 34, 16, 50, 57টা প্রশ্ন। যাই হোক, এভাবে প্রতিটা প্রশ্নে আমি খুব অল্প কয়েকটা প্রশ্নে আলোচনা করব। এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, প্রশ্ন করবে না, প্রশ্ন তো পড়বেই, বাট উত্তরটাও ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমি আশা করি এই চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন মোটামুটি আনসার করতে পারবে। আগামী ক্লাসে 3য় চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।